জি সাকিব মিয়া। হয়েছে, সবার ডেবিট গুলো হয়েছে? যাদের হয়েছে তারা বলেন তো ডেবিট কি করেছেন? স্যার আমি স্যার গত ক্লাসের মতো স্যার ভেঙে ভেঙে স্যার প্রত্যেকটা আলাদা আলাদা করছি স্যার। আলাদা আলাদা করছেন? জি স্যার। আলাদা 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 করলে আপনি তো ডাবল সময় লাগবে, ডাবল চেয়েও বেশি সময় লাগবে। এখানে জার্নাল আছে 1 2 3 4 5 6 7টা জার্নাল করবেন আপনি, জি আর স্যার। একত্রে করলে 2টা জার্নাল হবে। আপনি ক্যাশ লিখবেন 7 বার, আরেকটা স্টুডেন্ট সে লিখবে 2 বার। বুঝেননি কথাটা? জি স্যার। কাজে এখানে তো দেখে দেখে একবারই করা যায়, ক্যাশ ডেবিট, তারপরে এই জিনিসগুলোকে ক্রেডিট করবেন, আবার ক্যাশ ক্রেডিট এই জিনিসগুলোকে ডেবিট করবেন, বা শেষ। দেখে দেখে তো জার্নাল এতক্ষণে হয়ে যাওয়ার কথা। সবাইকে আমার কথা শুনতেছেন? জি স্যার। তো বলুন, ক্যাশের ডেবিট কি করেছেন বলেন। স্যার টু অ্যাকাউন্টস রিসিভেবল স্যার। পুরো জার্নালটা বলেন, 2টা জার্নাল করব আমরা। ক্যাশ বই দেখে দেখে আমরা 2টা জার্নাল করব। বলেন, প্রথম ডেবিটটা বলেন। স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ। টু অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট 30 টাকা ক্রেডিট। টু অ্যাকাউন্টস পেয়েবল 523.80। টু নোটস রিসিভেবল 1200 টাকা। টু ইন্টারেস্ট রেভিনিউ অ্যাকাউন্ট 36 টাকা। রাইট, ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম। ইনকাম। হ্যাঁ, ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট শুধু ইন্টারেস্ট লিখলে হবে না, ইন্টারেস্ট ইনকামও হতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্সেস হতে পারে। সেই জন্য আমরা ইন্টারেস্ট ইনকাম লিখবো সরাসরি। ওকে, ডেবিট হয়েছে, থ্যাংক ইউ। এবার ক্রেডিট বলেন। স্যার ব্যাংক চার্জ 25। হ্যাঁ, ব্যাংক চার্জ 25 ডেবিট। জি।
bank charge on note receivable 5.50, debit, account receivable debit, accounts payable credit 72, আর account receivable debit স্যার 20 মানে 253.20, আর ক্যাশ ক্রেডিট কত? ক্যাশ ক্রেডিট স্যার 355.7। জি, এই যে এটা দেখে দেখে আমরা বলবো, এই যে এখানেই বলা আছে 355.70, এটা হলো ক্যাশ ক্রেডিট। আর এই যে 1700, স্যার ডেবিট। হ্যাঁ 1789.80, এটা হলো ক্যাশ ডেবিট। কাজে ক্যাশ যখন এটা ডেবিট হবে এই আইটেম গুলা ক্রেডিট হবে, ক্যাশ যখন এটা ক্রেডিট হবে এই আইটেম গুলা ডেবিট হবে। এবার যারা পারেননি তারা জার্নালটা দেখে নেন, সলিউশনের সাথে দেখেন যে কোথাও কনফিউশন আছে কিনা। কারো কোনো কনফিউশন আছে? স্যার সবাই কি ক্লিয়ার হয়েছে জার্নাল গুলো? যারা নন কমার্স কোনো সমস্যা আছে? আমরা তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। স্যার এখানে তো আগেটা সিরিয়াল অনুযায়ী দিয়ে আছে, ওই কি সিরিয়াল অনুযায়ী করতে হবে? হ্যাঁ, সিরিয়াল মানে বলেন তো, আবার বুঝি নাই কথাটা। এই যে আপনার উপরে 1 2 5 7, এই যে One, হ্যাঁ one, এইটা স্যার এই যে উপরে যে সিকোয়েন্স গুলো আছে, হ্যাঁ, এই সিকোয়েন্স কি মেইনটেইন করতে হবে? এই সিকোয়েন্স দেখলে তো আপনার সময় লাগবে না, সময় কম লাগবে। আমি তো এইটা দেখে দেখে করছি, বুঝেননি? হ্যাঁ স্যার ওটা বুঝছি, কিন্তু এই যে 6 এর পরে 7, 7 এর পরে 2 আমরা তা এখানে আপনার এই আমরা যখন যেটা আসছে আমরা তখন সেটা করেছি, কিন্তু এখন আমরা এইটা দেখে দেখে জার্নালটা করলে আপনার সময় কম লাগবে। আপনি যদি এগুলা সিরিয়াল করতে যান আবার দেখা যাবে 1-2 মিনিট বেশি লেগে যাবে। স্যার এই ক্ষেত্রে তো আমাদের মার্কস এর কোনো প্রবলেম না নেই। না, কোনো সমস্যা নেই। আপনি শুধু দেখবেন যে এই 1789.80 এটা ডেবিট সরাসরি করবেন, আর এই প্রত্যেকটা আইটেম দেখে দেখে ক্রেডিট করে ফেলবেন। ওকে আবার স্যার। এখানেও 355.70 ডাইরেক্ট ক্রেডিট করবেন, আর পরে এই তিনটা আইটেম দেখে দেখে ডেবিট করে ফেলবেন। বাস, এইটা দেখে দেখে করলে আপনার সময়টা কম লাগবে। স্যার আমাদের হলো অনার্স এ আমরা যখন ছিলাম বা মাস্টার্স এ আমাদের প্রশ্নের সিকোয়েন্স মেইনটেইন করতে হতো, এখানেও কি সেম? না, পোস্টের সিকোয়েন্স আমরা তো যখন রিকনসিলিয়েশন করেছিলাম তখন কিন্তু সিকোয়েন্স অনুসারেই গেছি। যখন যেমন যেটা 1 সেটা আগে দিয়েছি, যেটা 20 সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, কিন্তু জার্নালে কি এখানের কথা বলতেছি না, আমরা টোটাল কোশ্চেনের কথা বলতেছি। ধরেন ও আমাদের না 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 না, আপনি যেটা আগে পাবেন সেটা আগে দিবেন। ওকে স্যার। এগুলা অ্যাডভাইস আমরা লাস্ট ক্লাসে দেব। হ্যাঁ, কিভাবে পরীক্ষা দিলে ভালো হবে, কিভাবে লিখলে ভালো হবে, আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্যার। তখন মনে করবেন যে স্যার কিভাবে ইজি পাস করা যায়, আমি টেকনিক গুলা বলে দেব, কিন্তু এখন বলবো না, ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার জি বলুন। জার্নাল কি স্যার শখের মাধ্যমে করতে হবে নাকি এভাবে করলে হবে? জাস্ট একটা পেজ জার্নালটা জার্নাল। হ্যাঁ হ্যাঁ, এই জার্নালটা আপনার যদি ওই যে ফর্মটা নিয়ে ফর্মে তাড়াতাড়ি করে ফেলবেন এবং খাতায় লিখে ফেলবেন যে জার্নালটা ফর্মে করা আছে। অনেক সময় ফর্মটা ছিঁড়ে যেতে পারে,
লুজ তো আচ্ছা। লুজ থাকে তো ছিঁড়ে যেতে পারে, আপনি ওখানে খাতায় লিখে রাখবেন যে ফর্মটা অ্যাটাচ করা আছে, আর তা নাহলে খাতায় ঝটফট আপনার এই জার্নাল ফর্মটা করে তাড়াতাড়ি লিখতে পারেন, আর যদি সময়ের অভাব থাকে তাহলে এইভাবে লিখে দেবেন। জি স্যার, আপনি আপনি যেভাবে করেছেন একটা পেজ। হ্যাঁ, ওই যে বললাম সময়ের উপরে ডিপেন্ড করে। আপনি যদি দেখেন যে যথেষ্ট সময় আপনার হাতে আছে, আপনি এইভাবে না করে আপনি ফর্ম করে ফেলবেন। খাতায় ফর্মটা করলে রিস্কটা কম থাকে, আর ওই যে যখন ফর্মটা আলাদা দেয়, লুজ দেয়, ওইটা স্টেবলার করা থাকে, অনেক সময় ছিঁড়ে যায়। সেজন্য ফর্মটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। কাজে আমি অ্যাডভাইস করব ফর্মের অপেক্ষা না করে খাতায় ঝটফট ফর্মটা করে করে ফেলবেন, তাতে আপনার ম্যাক্সিমাম 30 সেকেন্ড লস হবে, তাতে কিছু আসে যায় না। আর ফর্মটা অনেক সময় লুজ থাকে, স্টেবলার করা থাকে, অনেক সময় ছিঁড়ে যায়, একজনের খাতার ফর্ম আরেকজনের খাতার ভিতরে ঢুকে যায়। এমনি তো মার্কস তো কাটবে না, জি, মার্কস তো কাটবে না, মার্কস তো কাটবে না স্যার না? মার্কস কাটবে না, আপনি শুধু ফর্মটা করে জি জি আপনি এই ফর্মে একত্রে করে ফেলবেন, কোনো মার্কস কাটবে না, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আবার যদি সময় না থাকে এই দুইটা জার্নাল দিয়ে একটা জার্নালও করা যায়, কেউ করতে পারবেন একটা জার্নাল? এই দুটো জার্নাল দিয়ে কেউ একটা জার্নাল করতে পারবেন? জি স্যার, পারবো স্যার। ক্যাশ দুইটা একসাথে ডেবিট। তখন আর ক্যাশ ক্রেডিট হবে না। ক্যাশ ক্রেডিট হবে না স্যার, তখন হ্যাঁ, দুইটা ক্যাশ ডেবিটের ফিগারটা কমে যাবে, 355 টাকা 70 পয়সা কমে যাবে, তাহলে একটা জার্নাল হয়ে যায়। এটা ডিপেন্ড করে আপনার সময়ের উপরে। আপনি Right. দেখতেছেন যে খাতা টেনে নিচ্ছে, সময় হচ্ছে না, ঝটফট এগুলো দেখে দেখে ডেবিট ক্রেডিট করবেন, ডিফারেন্সটা ক্যাশে দিয়ে ফেলবেন। ক্যাশ দুইবার আর লেখা দরকার হয় না। তার মানে হলো আপনি হয়তো 1 মার্ক কম পাবেন, কিন্তু মার্ক তো পেলেন। জি স্যার। ওকে, তাহলে আমরা কি নেক্সট প্রবলেমে যাব? আমরা এখন প্রায় 73 পার্টিসিপেন্ট আছি, কিন্তু আমার সাউন্ড পাচ্ছি না। আমি কি নেক্সট প্রবলেমে যাব? জি স্যার। তাহলে আপনারা দেখেন স্যার। প্রবলেম। জি বলুন বলুন। ওকে, আমরা প্রবলেমটা দেখে নিই এখানে। এট দিস ইয়ার end of 30th June 2010, Sadiq's cash book showed that he had an overdraft of টাকা 300. ওভারড্রাফট অর্থ কি? অতিরিক্ত তুলে ফেলছে স্যার 300 টাকা বেশি। ব্যাংক জমা অতিরিক্ত স্যার। জমার চেয়ে অতিরিক্ত তুলে নিয়েছে, তার মানে ব্যালেন্সটা কি প্লাস না মাইনাস? মাইনাস স্যার। মাইনাস স্যার, মাইনাস, শুধু এতটুকুই ডিফারেন্স, ব্যালেন্সটা হবে মাইনাস। তো কাজেই এ নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই। এতক্ষণ আমরা যে দুটো অঙ্ক করলাম সেখানে প্লাস ছিল, আর এইটা হলো মাইনাস দিয়ে অঙ্ক শুরু করবো, আর কিছুই না। ডিফারেন্স এখানে এতটুকুই যে একটা ক্যাশ বইতে আমার মাইনাস ফিগার আছে 300 অন হিজ কারেন্ট অ্যাকাউন্ট এট দ্য ব্যাংক। অর্থাৎ সে বলছে যে ক্যাশ বইতে ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে তার ওভারড্রাফট হলো 300 টাকা, মানে 300 টাকা লিখে আমরা ব্র্যাকেট দেবো, তাহলে ওভারড্রাফট হয়ে যাবে। আর ব্যাংক স্টেটমেন্ট as at 30th June 2010 showed that Sadiq has an overdraft of টাকা 35. ব্যাংক বলতেছে 35 টাকা আছে ওভারড্রাফট, আর আমার ক্যাশ বই বলতেছে 300 টাকা হবে ওভারড্রাফট। সো দ্যাট ব্যাংক ব্যালেন্সেও ঠিক 35 টাকা লিখে আমরা একটা মাইনাস ফিগার দেবো, তাহলে আমার ওভারড্রাফট বুঝাবে। এখানে আমার কাছে চেয়েছে মেক দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজাস্টমেন্ট ইন দি ক্যাশ বুক and prepare a bank reconciliation statement. এখানে কিন্তু কোনো মেথডের কথা বলেনি, তারপর আমরা কারেক্টেড ব্যালেন্স মেথডে অঙ্ক করব। ওকে, তাহলে আমরা দুটো ফর্ম আগে লিখে নেই, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এন্ড ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। উপর দিয়ে কোম্পানির নাম হবে,
উপর দিয়ে কোম্পানির নাম হবে, তারপর হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দি মান্থ অফ জুন 2010 আন্ডার কারেক্টেড ব্যালেন্স মেথড। এটা লিখে আমরা দুটো করে নেই, একটাতে লিখি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 300 মাইনাস ফিগার, আর একটাতে লিখবো ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট 35 মাইনাস ফিগার। এবার প্রথম এন্ট্রিটা দেখি কি বলছে। চেকস ড্রন অ্যামাউন্টিং টু টাকা 500 had been entered in the cash book but had not yet been presented. কেউ বাংলা বলতে পারবেন? ব্যাংকে চেক প্লেস করে নাই এখনো স্যার। স্যার মানে স্যার টাকা উঠে ফেলছি আমি, এখন এটা ক্যাশ বুকে লিখে ফেলছি কিন্তু ব্যাংক উপস্থাপন করা স্যার চেক ড্রন অ্যামাউন্ট স্যার চেক 500 টাকা নামে ড্র করা হয়েছে, বাট এখনো ব্যাংকে উপস্থাপন করানো হয়নি স্যার। স্যার ক্যাশ বুক থেকে 500 টাকা মাইনাস করা হয়েছে কিন্তু ব্যাংক থেকে এখনো করা হয়নি। রাইট, ব্যাংকে এখনো Right. উপস্থাপন আউটস্ট্যান্ডিং করানো চেক হয়নি। বলা যায় স্যার। হ্যাঁ রাইট রাইট, থ্যাংক ইউ। এই তো মানে বোঝা যাচ্ছে যে আপনারা তো আল্লাহর মতে খুব ভালোই বুঝতেছেন। চেক ড্রন অর্থাৎ আমরা একটা চেক ইস্যু করেছি 500 টাকার এবং হ্যাড বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। সাধারণত ইস্যুর সাথে সাথে ক্যাশ বুক থেকে মাইনাস করা হয়, কিন্তু বাট হ্যাড নট ইয়েট বিন প্রেজেন্টেড, কিন্তু প্রেজেন্ট করেনি মানে উপস্থাপন করেনি, মানে ব্যাংকে এটা প্রেজেন্ট করা হয়নি। তাহলে এখন কি করতে হবে? আউটস্ট্যান্ডিং চেক স্যার ব্যাংক থেকে বিয়োগ করতে হবে, ব্যাংক থেকে লেস করতে হবে, রাইট। ব্যাংক থেকে আমরা ব্যাংকে অ্যাড করে নেই আর লেস লিখে নেই, লেসের নিচে আমরা 1 নম্বর দিয়ে এটা করব, আবার যখন অ্যাড আসবে অ্যাডে গিয়ে অ্যাড করব। দুটোতে আমরা অ্যাড এবং ডিডাক্ট বা লেস এই ওয়ার্ড দুইটা আগে লিখে নেব, লেসের জায়গায় লেসের আন্ডারে লেস গুলো লিখবো, অ্যাড এর আন্ডারে অ্যাড গুলো লিখবো। Number 2, checks received amounting to টাকা 400 had been entered in the cash book but had not yet been presented. এটার অর্থ কি তাহলে? ক্যাশ বুকে টাকাটা অ্যাড হয়েছে কিন্তু ব্যাংকে যোগ করা হয়নি। ব্যাংকে উপস্থাপন করা হয়নি, মানে ব্যাংকে এখনো পাঠানো হয়নি। ডিপোজিট ইন ট্রানজিট স্যার, মানে ব্যাংকে হচ্ছে স্যার প্লাস করতে হবে। চেকটা ব্যাংকে পাঠানো হয়নি, বাট Sir. হ্যাড নট ইয়েট বিন প্রেজেন্টেড, ব্যাংকে এখনো দেওয়া হয়নি, কিন্তু আমি তো চেকটা রিসিভ করেছি অলরেডি, ব্যাংকে আমি কালেকশনের জন্য পাঠাই নাই। তাহলে এটা কি হবে? ব্যাংকে প্লাস ব্যাংকে অ্যাড হবে। ব্যাংকে অ্যাড হবে স্যার। ঠিক আছে ডিপোজিট ইন ট্রানজিট আমরা বলতে পারি না স্যার? হ্যাঁ বলা যায়, ডিপোজিট ইন ট্রানজিট বা চেক ইন ট্রানজিট বলে আমরা অ্যাড করে নেব, বা যেভাবে আছে সেভাবে বলতে পারি যে চেক নট ইয়েট বিন প্রেজেন্টেড। প্রেজেন্টেড চেক স্যার, হ্যাঁ, বাট the check not yet been presented.
এর পরেরটা কি হবে দেখেন, on instructions from Sadiq on 30th June 2010, the bank had transferred taka 60 interest received on his savings account to his current account. But it only recorded the transfer on 5th July 2010. This amount was credited in the cash book on 30th June 2010. এর বাংলা কি কেউ বলতে পারবেন? স্যার এখানে দুইটা ঘটনা ঘটছে। হ্যাঁ স্যার এখানে দুইটা ঘটনা ঘটছে। বলুন। স্যার প্রথম যে 60 টাকা ইন্টারেস্ট, এটা তো সেভিংস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, কিন্তু সেটা শো হবে স্যার 5 জুলাই 2010, তার মানে এখনো পরে, তার মানে ব্যাংকে এটা প্লাস হবে। আর আমার ক্যাশ বুকে স্যার ক্রেডিট করছে, মানে এটা তো আসলে ক্যাশ বুকে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু মূলত ক্রেডিট করে ফেলছি, তার মানে আমার ডাবল অ্যামাউন্ট প্লাস করতে হবে ক্যাশ বুকে। রাইট, ভালো হচ্ছে। ভালো বাচ্চা মানে উনি গত সেশনে ক্লাস করেছে, জি তাই না? স্যার। জি স্যার। হ্যাঁ, সেটা উনি মেমোরিতে রেখেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার অন্যরা বুঝেছেন কিনা দেখেন, ওনার কথাটা অন্যরা বুঝেছেন কিনা দেখেন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে অ্যাডজাস্টমেন্ট গুলো করে ফেলেন। হয়েছে সবার? স্যার স্যার একটু বললে ভালো হয় স্যার। আবার এখানে বলছে যে একটু আগে বলেন সবাই বুঝেছেন, এখন আবার বলেন বললে ভালো হয়। এখানে বলেছে যে অন ইনস্ট্রাকশন ফ্রম সাদিক, অ্যাকাউন্টটা যেহেতু সাদিক একটা ইনস্ট্রাকশন দিয়েছে ব্যাংকে, অর্থাৎ একটা নির্দেশনা দিয়ে রেখেছে ব্যাংকে বলে রাখছে যে আমার যা কারেন্ট অ্যাকাউন্টে, আমার যা সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট হবে সেটা তুমি কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা। আমরা কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন করতেছি কারেন্ট অ্যাকাউন্টের। এই যে দেখেন উপরে লেখা আছে কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, জানেন তো? জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, নট সেভিংস অ্যাকাউন্ট। এখন সাদিক ব্যাংকে বলে রেখেছে যে আমার সাদিকের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, বলছে যে তার সেভিংস অ্যাকাউন্টে যদি কোনো ইন্টারেস্ট সে পায় সেটা বলছে তুমি কারেন্ট অ্যাকাউন্টে আমাকে দিয়ে দিও। এখন 60 টাকা ইন্টারেস্ট পেয়েছে সেভিংস অ্যাকাউন্টে, সেটা ব্যাংক অলরেডি কারেন্ট অ্যাকাউন্টে দিয়েছে সাদিকের কথা মতো, কিন্তু ইট ওনলি রেকর্ডেড যে ট্রান্সফার অন 5th জুলাই, কিন্তু দিয়েছে 5 জুলাই, 5 তারিখে দিয়ে ট্রান্সফার করেছে। কিন্তু আমরা অঙ্কটা করতেছি 30শে জুন,
তাহলে জি, স্যার। এটা করা উচিত ছিল 30শে জুন। 30শে জুন না করে ব্যাংক 5 তারিখ করেছে। তাহলে নিশ্চয়ই এটা আপনার ব্যাংকে ভুল করেছে, তাই না? জি স্যার। তাহলে ব্যাংক এটা কারেন্ট অ্যাকাউন্টে 30 তারিখে অ্যাড হওয়ার কথা ছিল। তাহলে আমাকে এখন ব্যাংকে এটা অ্যাড করতে হবে 60 টাকা 30 তারিখে। জি স্যার। এটা গেল ব্যাংকের সাইড। এবার আসেন আমার ক্যাশ বইতে। দিস অ্যামাউন্ট ওয়াজ ক্রেডিটেড। যখন ইন্টারেস্ট পাই তখন ক্যাশ বই হবে ডেবিট, কিন্তু ক্যাশ বইতে করছে ক্রেডিট। ক্রেডিট সাইডে পোস্টিং দিছে ইন দি ক্যাশ বুক। ক্যাশ বইতে ক্রেডিট পাশে পোস্টিং দিছে, কিন্তু দেওয়ার কথা ছিল ডেবিট পাশে। ক্যাশ ডেবিট মানে জমা, জি আর স্যার। ক্যাশ ক্রেডিট মানে খরচ। তো আমি যেহেতু ইন্টারেস্ট স্যার। পেয়েছি, এটা আমার ইনকাম, ক্যাশে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাশে ক্রেডিট জি, করে স্যার। ফেলছে। জি 60 স্যার। টাকা ক্রেডিট করছে। এখন যদি আমি কারেক্ট করতে যাই তাহলে 120 টাকা আমাকে অ্যাড করতে হবে, তাই না? কারণ জি, স্যার। 60 টাকা শুধু ক্রেডিট পাশে দেখাইছে, ওইটাকে আগে নীল করতে হবে। নীল করতে হলে 60 টাকা ডেবিট করতে হবে। এলো জি স্যার। একটা, আরো 60 টাকা তার ডেবিট করতে হবে ইন্টারেস্ট ইনকামের জন্য। কাজে 60 ইন্টু 2 মানে 120 টাকা একবারে আমরা ইন্টারেস্ট বাবদ ক্যাশ বইতে ডেবিট করব। মানে ক্যাশ বইতে যোগ করব 120, করবো। আর ব্যাংক থেকে ব্যাংকে যোগ করব 60 টাকা। জি স্যার। এবার ক্লিয়ার হয়েছে সবার? জি তাহলে স্যার। স্যার ক্যাশ বুকে তাহলে কি রংলি ক্রেডিটেড লিখবো স্যার হ্যাঁ, অ্যাডের ক্ষেত্রে স্যার? wrongly credited in cash side। সেই জন্য লিখবেন আমরা তাহলে একটু দেখি সলিউশনে আমরা কিভাবে লিখেছি। এই যে এইভাবে, এটা কি বই, এটা হলো ব্যাংক, এটা হলো ক্যাশ। এই যে আমরা লিখেছি যে সেভিংস, আমি সংক্ষেপে লিখেছি সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট 60 ইন্টু 2। আপনারা লিখবেন wrongly credited to cash বই, wrongly credited to cash book 60 ইন্টু 2, এইভাবে ব্র্যাকেটে দিয়ে দেবেন 60 ইন্টু 2। এবার 4 নম্বর, ব্যাংক চার্জেস অফ টাকা। জি 120 টাকাটা স্যার আবার তুলতে বলতেন স্যার, 60 টাকা হচ্ছে ইন্টারেস্ট নিতাম, বাকি 60 টাকা আপনার 100 ইন্টারেস্ট ইনকাম তো ছিল 60 টাকা। 60 টাকা ক্যাশ বইতে ক্রেডিট করা ডেবিট করার জি, কথা স্যার। ছিল, কিন্তু ভুল এসে ক্রেডিট করছে। জি। তাহলে এখন এটাকে, এই ভুলটাকে সংশোধন করতে হলে ডেবিট করা লাগবে আরো 60 টাকা। আর জি, 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 অরিজিনাল স্যার, যে বুঝতে 60 পারছি। টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি সেটা তো ডেবিট হবেই। Right. তাহলে এইটাকে ডেবিটে 60 টাকা করতে হলে আমাকে এটা ডাবল এন্ট্রি ডেবিট করতে হবে 120, তাই তো আমার 60 টাকা ডেবিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার, স্যার, clear। আগান। ওকে, তাহলে 4 নম্বরে বলেন ব্যাংক চার্জেস অফ টাকা 35 shown in the bank statement had not been entered in the cash book। করে ফেলেন সবাই, এটা তো আগেও করেছি আমরা। স্যার 35 টাকা ক্যাশ বুক ব্যাংক থেকে থেকে বাদ বাদ দিন। যাবে স্যার। হ্যাঁ, ফেসবুক তো বাদ দেবে, ব্যাংক থেকে না। ক্যাশ বুক। সেটা ব্যাংক থেকে ডেবিট হবে না, চার্জ থাকলে না? ব্যাংক তো Debit ডেবিট করেছে। করেছে, ব্যাংক এখন তো ঠিক debit কর। হ্যাঁ, ব্যাংক তো ঠিক কাজ করছে, আমরা ক্যাশ বই থেকে মাইনাস করতে হবে। আর ব্যাংক থেকে চার্জ কাটা হয়েছে, বাট এখনো ক্যাশ বইতে উপস্থাপনই আপনার করা হয়নি স্যার। হ্যাঁ, এটাকে তো ক্যাশ বই, credit
ডেবিট মেমোরেন্ডাম ক্যাশ বুক। হ্যাঁ, ক্যাশ বইতে এখনো লেখা হয়নি, তাহলে ক্যাশ বইতে লিখতে হবে না, ক্যাশ বুক থেকে এখন মাইনাস করতে হবে স্যার। মাইনাস করতে হবে। ব্যাংক চার্জ তো সবসময় মাইনাস হয়, ক্যাশ ব্যালেন্স Minus কমে হয়। যায়। জি স্যার। এবার 5 নম্বর কি বলছে? The payment side of the cash boy had been undercast by টাকা 10। এর অর্থ কি? স্যার ক্যাশ বুকে 10 টাকা কম লিখছে, মানে পেমেন্ট সাইডে পেমেন্ট সাইড 10 টাকা কম লিখছে। না, ক্যাশ বুক না না ক্যাশ বুক স্যার 10 টাকা বেশি দেখানো, হ্যাঁ, আন্ডারকাস্ট তো আন্ডার কাস্ট। স্যার, আন্ডারকাস্ট থেকে কম লেখা হয় নাই, মানে যা লেখা উচিত ছিল। না, আন্ডারকাস্ট অর্থ কি? এটা কি রিয়েলাইজ করা স্যার? আমি ভুল করছি, 10 টাকা কম লিখছি, এই টাইপের কিছু স্যার? না, 10 টাকা বেশি দেখানো হয়েছে স্যার নাকি স্যার? এখন কি কম দেখাতে হবে? না, স্যার স্যার বুঝতে পারছি না স্যার, আন্ডারকাস্ট। পেমেন্ট সেট 10 টাকা কম দেখানো হয়েছে স্যার। হ্যাঁ, স্যার তো না। না বলতেছে। স্যার আর বল। আগে বুঝতে হবে আন্ডারকাস্ট অর্থ কি। স্যার 10 জানি টাকা না, যোগে স্যার। কম দেখানো, কম হয়েছে স্যার, না, যোগে ভুল হয়েছে 10 টাকা। হয়নি। আন্ডারকাস্ট মানে যোগ করা, যোগফল কম হয়েছে, কম করেছে। পেমেন্ট সাইডে যোগফল 10 টাকা কম করেছে। ক্রেডিট পাশের ক্যাশ বইয়ের যে ক্রেডিট পাস সেটা যোগ করে হবে 100 টাকা, নামিয়েছে 90 টাকা। এবার বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা ক্যাশ বুক থেকে লেস করবো স্যার 10 টাকা। জি স্যার, এবার বুঝতে পারছি। ক্যাশ বইতে ই পাস আপনার ক্রেডিট পাশে যোগ হওয়ার কথা ছিল ধরেন 100 টাকা, ও যোগ করে নামিয়েছে 90 টাকা। তাহলে কি করতে হবে? ক্যাশ বুক থেকে 10 টাকা বাদ দিব স্যার। 10 টাকা বাদ দিতে হবে স্যার। আমার 10 টাকা বাঁচতে হবে, স্যার। রাইট। পেমেন্ট সাইড মানে হলো মাইনাস। তাহলে মাইনাস আমার হওয়ার কথা ছিল 100 টাকা, ও নামাইছে 90 টাকা, 10 টাকা কম নামাইছে। সো দ্যাট আরো 10 টাকা লেস করতে হবে। আন্ডারকাস্ট ইন ক্যাশ বুক। Correction of undercast. আমি সংক্ষেপে লিখেছি, আপনারা সুন্দর করে লেখেন আন্ডারকাস্ট ইন ক্যাশ বই বাই দি কোম্পানি। স্যার যত শর্টকাট লেখা যায় স্যার, পরীক্ষার সময় তো। না না, এটা তো শর্টকাট লেখা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখে রাখছি, তাতে আমার বোঝার জন্য। এটা ইট ইজ নট দি সলিউশন, এটা শুধু ক্লাসের উদ্দেশ্য। তাহলে এটা যদি ওভারকাস্ট হইতো কি হইতো? বেশি লিখছিল স্যার, তাহলে কমাইতে অ্যাড হতে পারে। অ্যাড হইতো স্যার। রাইট। এবং দেখবেন সাইড কোনটা, পেমেন্ট সাইড না রিসিভ সাইড, একটু খেয়াল করবেন যে পেমেন্ট সাইড না রিসিভ সাইড। পেমেন্ট সাইড মানে ক্রেডিট আর রিসিভ সাইড মানে ডেবিট। এবং দুইটা জিনিস, একটা হলো পেমেন্ট সাইড না রিসিভ সাইড, আর একটা ওভারকাস্ট নাকি আন্ডারকাস্ট।
আন্ডারকাস্ট মানে কম যোগ নামানো, আর ওভারকাস্ট মানে বেশি করা। হওয়ার কথা ছিল 90 টাকা, ও লিখেছে 100 টাকা, এটাকে বলে ওভারকাস্ট। স্যার এটা যদি পেমেন্ট রিসিভ সাইড আন্ডারকাস্ট থাকতো তাহলে? হ্যাঁ, তাহলে বলেন রিসিভ সাইডে আন্ডারকাস্ট 10 টাকা, তাহলে কি হইতো বলেন? রিসিভে নামানোর কথা ছিল 10 টাকা যোগ করতে তো স্যার। সোজা হিসাব, নামানো রিসিভ সাইড মানে ডেবিট সাইড নামানোর কথা ছিল 100 টাকা, ও যোগ করে নামিয়েছে 90 টাকা, জি স্যার, তাহলে আরো 10 টাকা যোগ করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। কাজেই আমরা যে সমস্ত অঙ্কগুলা করতেছি এর উল্টা জার্নাল দিয়ে আবার নিজেরা চিন্তা করবেন। এখানে যেমন আন্ডারকাস্ট, এটা ওভারকাস্ট হলে কি হইতো? প্রশ্ন হয়তো ওভারকাস্ট আসবে, আমি করাইলাম আপনাকে আন্ডারকাস্ট, তাহলে ওভারকাস্ট হলে কি হবে? উল্টা ভাববেন। এরপর এখানে আছে পেমেন্ট সাইড, আপনি ভাববেন রিসিভ সাইডে কি হলে কি হইতো, এরকম ভাববেন, তাহলে আপনার জীবনে আর কোনো অঙ্ক প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সবাই বুঝছেন? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, তাহলে পরেরটা দেখেন কি বলছে। ডিভিডেন্ড রিসিভ, পরেরটা কি স্যার ক্যাশ বুকে যোগ হবে? তাই তো হওয়ার কথা। এখানে বলছে ডিভিডেন্ড রিসিপ্ট। ডিভিডেন্ড মানে হলো কোন কোম্পানিতে যদি আমরা কোম্পানির শেয়ার কিনি, সেখান থেকে আমরা ডিভিডেন্ড পাই, তাহলে কোম্পানি নিশ্চয়ই কোনো কোম্পানির শেয়ার কিনেছে, সেখান থেকে সে ডিভিডেন্ড পেয়েছে। ডিভিডেন্ড রিসিপ্ট অফ টাকা 200 হ্যাড বিন পেইড ডাইরেক্ট ইনটু দি ব্যাংক। এটা বলতে পারেন কারণের কোন কারণটা? ক্রেডিট মেমোরান্ডাম স্যার, ক্রেডিট মেমোরান্ডাম ডাইরেক্ট রিসিপ্ট। ডাইরেক্ট রিসিপ্ট। কত নম্বর ছিল এটা? আমার 5 নম্বরের 4 নাম্বার স্যার। রাইট, ডাইরেক্ট জি স্যার, রিসিপ্ট 4 নম্বর। by the bank, direct receipt by the bank and not entered in cash boy, কিন্তু ক্যাশ বইতে লেখা হয়নি, তাহলে ক্যাশ বইতে কি হবে? যোগ স্যার। যোগ করতে হবে, এন্ড add dividend receipt, add dividend receipt, add direct dividend receipt by the bank, অথবা add dividend receipt with add dividend direct receipt by bank, আরো সুন্দর হয়, add dividend receipt, dividend direct receipt by the bank। তারপরেরটা কি? এ চেক ফর টাকা 50 from Shaheen was recorded and banked on 24 June, বলতে পারেন অর্থ কি? স্যার একটা চেক রিসিভ করছি শাহিনের কাছ থেকে 50 টাকার, যেটা ব্যাংকে দেয়া হয়েছে 24 জুন। আমি রেকর্ডও করে ফেলি। Right. This was returned unpaid on 30th June. এর অর্থ কি? স্যার এটা ওই ব্যাংক ফেরত ফেরত দিয়ে স্যার। দিছে। ওই স্যার। 25 টাকা ফেরত দিয়ে দিছে, ফেরত দাও। আমি টাকা নাই স্যার। আপনি তো ব্যাংকে চাকরি করেন, গটাগট বলে ফেলতেছেন, বাকিরা কি বুঝতেছেন? মানে এটা স্যার 3 জি স্যার। মানে রিটার্ন দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে টাকাটা কালেকশন হয়নি, হ্যাঁ and then shown as a debit on the bank statement, এবং ব্যাংক স্টেটমেন্টে ডেবিট করে ফেলছে। তাহলে ব্যাংক কি কোনো ভুল করছে? না স্যার, ব্যাংক ঠিক আছে। ওকে, এখন আসেন, নো এন্ট্রি হ্যাজ বিন মেড, কোনো এন্ট্রি করা হয়নি ইন দি ক্যাশ বুক, ক্যাশ বইতে কোনো এন্ট্রি করা হয়নি ফর দি আনপেড চেক, এই আনপেড চেকের জন্য ক্যাশ বইতে কোনো এন্ট্রি করা হয়নি। এবার বলেন কি হবে?
স্যার ক্যাশবুক ক্যাশ থেকে বাদ বুক যাবে। থেকে মাইনাস হবে স্যার। রাইট। আমরা যদি বাংলাটা বুঝি প্রবলেমটা খুব তাড়াতাড়ি clear হবে। ব্যাংক কেন ডেবিট করছে? টাকাই তো দেয়নি, বললো না রিটার্ন করে দিছে আনপেড, যেহেতু টাকা আপু যখন pay আপনার করেন টাকা নাই। পায় নাই তখন ডেবিট করছে। সরি ভাই বুঝি নাই, যখন টাকাটা ব্যাংকে 24 তারিখে প্লেস করার সাথে সাথেই ব্যাংক আপনার অ্যাকাউন্টে তারা ক্রেডিট করছে। তারপরে জি 30 তারিখে দেখলো যে আসলে টাকাটা কালেক্ট হয়নি, তখন আবার তারা পুনরায় ডেবিট করে ফেলছে। আচ্ছা যার কারণে আপনি অ্যাকাউন্ট থেকে কমাবেন। 24 তারিখে যখন প্লেস করে তখনই তারা ডেবিট অথবা ক্রেডিট করবে, যখন যাই করবে আপনার চেক দিয়ে। আমাদের ভয় নাই, আমাদের সাথে অনেক ব্যাংকার আছে, কাজে আমরা না বুঝলেও তারা সুন্দরভাবে আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাতে পারবে। অর্থাৎ এর আগেও আমরা বলেছি, যখন আমরা কোনো চেক জমা দেই ব্যাংকে, তখন ব্যাংক সাথে সাথে ক্রেডিট করে, আর যদি ব্যাংক টাকা না পায় তখন ব্যাংক আমাদেরকে ডেবিট করে ফেলে। সেই কথাটা এখানে বলছে যে শামীম একটা চেক পেয়েছিল, চেকটা ব্যাংকে জমা দিয়েছে 24 তারিখ, ব্যাংক সেটা টাকা না পেয়ে 30 তারিখ পর্যন্ত না পাওয়ার কারণে ব্যাংক ডেবিট করে ফেলছে। তাহলে ব্যাংক ঠিক কাজটাই করছে, ব্যাংকের কোনো ভুল নাই। এখন আমি যখন ব্যাংকে পাঠিয়েছিলাম, আমি তো ক্যাশ বইতে আমি জমা করেছিলাম, তাহলে এখন কি বলছে, নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দি ক্যাশ বুক ফর দ্য আনপেড চেক। এই যে চেকটা কালেকশন হলো না, সেজন্য কিন্তু ক্যাশ বইতে কিছু লেখা হয়নি। তাহলে ক্যাশ বইতে লিখতে হবে, মানে আগে যেহেতু ডেবিট করছিলাম এখন ক্রেডিট করতে হবে, মানে মাইনাস করতে হবে। শুধু ক্যাশ বইতে এন্ট্রি হবে। ব্যাংক তো ঠিক কাজটাই করছে এখন পর্যন্ত। স্যার আবার একটু বলবেন? মূল কথা হলো, যখন আমরা ব্যাংকে একটা চেক পাঠাই, হ্যাঁ, জি তখন কি করি, আমরা ক্যাশকে ডেবিট করি, অর্থাৎ ডেবিট মানে জমা। আমরা ক্যাশ বইতে জমা করে ব্যাংকে পাঠাইয়ে দিই। জি শাহিন এখানে ঠিক কাজটাই করছে, সে ক্যাশ বইতে 50 টাকা জমা করে ব্যাংকে পাঠিয়েছে 24 তারিখ। ব্যাংক মানে ব্যাংকে জমা দিয়েছে, হুম BANKED, ব্যাংক মানে ব্যাংকে জমা দিয়েছে 24 তারিখ। দিস ওয়াজ রিটার্ন আনপেইড, এটা এই চেকটা ফেরত আসছে, পরিশোধ হয়নি। আনপেইড মানে পরিশোধ হয়নি। অন 30 জুন, 30 তারিখ, 30 জুনে চেকটা ফেরত আসছে ব্যাংকের কাছে, এবং দেন তখন কি করছে ব্যাংক, শোন অ্যাজ এ ডেবিট অন দি ব্যাংক স্টেটমেন্ট, সে আবার ব্যাংক তার অ্যাকাউন্টকে ডেবিট করেছে, যেটা ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে। তাহলে ব্যাংক যখন চেকটা পায় তখন ব্যাংক প্রথম ক্রেডিট করে, জি আর যদি টাকা পেয়ে যায় ব্যাংক আর কিছু করে না, ওই ক্রেডিট পর্যন্তই থাকে। আর যদি ব্যাংক টাকা না পায় তখন ব্যাংক আবার ডেবিট করে ফেলে, তাহলে ক্রেডিট আর ডেবিট সমান সমান হয়ে যায় অ্যাকাউন্টে। ক্যাশ বই তো একই ঘটনা, ক্যাশ বই যখন ব্যাংকে জমা দেয় তখন ক্যাশ ডেবিট করি, আর যদি চেকটা পাওয়া না যায় আবার ক্যাশে মাইনাস করতে হবে। তাহলে ব্যাংক সে ক্রেডিট একবার করেছে, টাকা পায় নাই তখন আবার ডেবিট করেছে, ব্যাংক সঠিক কাজ করেছে এখন পর্যন্ত। আর ক্যাশ বইতে সে যখন চেকটা পাঠিয়েছিল, সে জমা করছিল, ক্যাশ ডেবিট করছে, এখন বলছে নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দি ক্যাশ বুক ফর দ্য আনপেড চেক। এই যে চেকটা কালেকশন হয়নি, টাকা পাওয়া যায়নি, সেই জন্য ক্যাশ বইতে মাইনাস করেনি, ক্রেডিট করা হয়নি, সেটা এখন করতে হবে। জি স্যার। না স্যার, ব্যাংক যেহেতু প্রথমেই তো চেকটা যখন পাইছে তখনই তো সে বুঝতে পারতো যে টাকা নাই, তাহলে সে ক্রেডিট করলো কেন? মানে চেকটা তো সে দিতে পারবে না, ব্যাংক পেড করতে কেমনে পারবে না। বুঝবে? ব্যাংক এই তো আপনি ভুল বুঝতেছেন এখানে। ব্যাংক কি করে বুঝবে? চেকটা তো আরেকজনের। আচ্ছা চেক শাহিন যে চেকটা জমা দিছে, এটা তো মনে করেন সে শাহিনের যে ব্যাংক, সেটা ধরেন সোনালী ব্যাংক, শাহিন জি। জমা দিছে একটা অগ্রণী ব্যাংকের চেক, এবং ও সে তো আরেকজনের চেক শাহিন জমা দিছে। সে শাহিনের ব্যাংক কি করে জানবে যে যার চেক তার অ্যাকাউন্টে টাকা আছে কি নাই? জি স্যার, এখন বুঝতে পারছি। যদি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট হতো তাহলে না আমি বুঝতাম যে আমার হ্যাঁ, এটা তো তার পার্সোনাল এটা অ্যাকাউন্ট। জি 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 স্যার, বুঝতে পারছি। ওকে,
এবার আমরা তাহলে 8 নম্বরে যাই। A check issued to Johid for টাকা 25 was replaced when it was more than 6 months old. এতটুকুর অর্থ কেউ বলতে পারবেন? মানে সেটাকে পেমেন্ট করছি চেক ইস্যু টু জহির। স্যার এতটুকুর বাংলা বলেন দেখি কেউ। A check issued Johid for হ্যাঁ। টাকা 25 was replaced when it was more than 6 months old. তো চেকের মেয়াদ স্যার 6 মাস। জহিরের জহিরকে একটা নামে- চেক দেওয়া হয়েছে 25 টাকার, স্টিল চেক স্যার, যেটা কিনা 6 মাস পরে মানে স্টিল চেক দেওয়া হয়েছে স্যার। 6 মাস হওয়ার পর সেটা আবার রিপ্লেস করা হয়েছে, কারণ 6 মাস পরে পর্যন্ত মনে চেকটা সে তুলে নেই বা কিছু একটা। না, এখানে বলছে যে জহিরকে একটা- যে 25 টাকার একটা চেক দিয়েছিলাম, সেই চেকটা সে ব্যাংকে গিয়ে রিপ্লেস করেছে যখন এটার চেকটার মেয়াদ 6 মাস হয়ে গেছে। স্টিল চেক রিপ্লেস করেছে, হ্যাঁ, স্টিল চেকটা রিপ্লেস করা হয়েছে, Right. স্টিল হয়ে গেছে। 25 টাকার একটা চেক জহিরকে দেওয়া হয়েছিল, দিয়েছে কে? চেকটা দিছে কে? সাদিক সাদিক স্যার। সাদিক দিছে। আমরা যে কোম্পানির অঙ্ক করি সেই কোম্পানি জহিরকে একটা চেক দিয়েছে 25 টাকা, কিন্তু জহির সেই চেকটা নিয়ে ব্যাংকে গেছে 6 মাস পরে। চেকটার মেয়াদ যখন 6 মাস হয়ে গেছে তখন সে ব্যাংকে গেছে চেকটা নিয়ে, ব্যাংকে প্লেস করেছে। At which time it had become out of date. যখন এটা আউট অফ ডেট হয়ে গেছে, অর্থাৎ এর মেয়াদ যখন শেষ হয়ে গেছে, কারণ আমরা জানি চেকের মেয়াদ হলো 6 মাস। সো দ্যাট মেয়াদ শেষ হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তখন জহির তার চেকটা নিয়ে ব্যাংকে প্লেস করেছে। And the bank would have refused to pay, এবং ব্যাংক টাকা দেওয়ার অস্বীকার করেছে, কারণ বলছে যে তোমার ব্যাংকটা চেকটা আউট অফ ডেট হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে। এই পর্যন্ত কি করতে হবে বলেন? স্যার যদি ক্যাশ বুকে এন্ট্রি দিয়ে থাকে তাহলে তো এই মাইনাস পর্যন্ত করা হলে লাগবে। আমার টাকাটা ক্যাশবুক থেকে বাদ যাবে স্যার। স্যার, cash Cash book book থেকে আমি বাদ যোগ যাবে, করবো যদি স্যার, cash টাকাটা book-এ, আমি যোগ করবো স্যার। যেহেতু টাকাটা সে পার্টি পায় নাই, তাহলে তো আমি স্যার এটা ক্যাশ বুকে যোগ করবো স্যার, অ্যাড করবো স্যার। আচ্ছা এই স্যার, ভুল, পর্যন্ত। সরি স্যার, ক্যাশবুকে যোগ হয়েছে। ইস্যুড চেক, কিন্তু ইস্যুড চেক ইস্যু, সরি স্যার। একটু পর্যন্ত ক্যাশ বুকে যোগ করা হবে। রাইট, স্যার। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি। আর পরেরটুকু আবার বুঝি। ইট ওয়াজ এন্টার্ড অ্যাগেইন ইন দি ক্যাশ বুক। এই 25 টাকা পুনরায় ক্যাশ বইতে এন্টার্ড করেছে, আবার ক্যাশ বইতে লিখেছে অন আদার এন্ট্রি বিং মেড, সরি নো আদার এন্ট্রি বিং মেড, কিন্তু তাহলে অন্য এন্ট্রি করা হয়নি। আমার টোটাল 50 টাকা স্যার ডিডাক্ট করা আছে, যেটা আবার অ্যাড করতে হবে। বলেন এখান থেকে কে কি বুঝলেন? বুঝলাম না স্যার। এই লাইনটার অর্থটুকু কে কি বুঝলেন? ইট ওয়াজ এন্টার্ড অ্যাগেইন ইন দি ক্যাশ বুক, নো আদার এন্ট্রি বিং মেড। স্যার এখানে ক্যাশ বুক থেকে প্রথমে 25 টাকা মাইনাস করা হয়েছিল, ডিডাক্ট করা হয়েছিল, এখন আবার 25 টাকা মাইনাস করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা অ্যাকচুয়ালি এখনো কিন্তু স্যার সেটা যাকে দেওয়া হয়েছে সেটা বোঝে নাই, দুইবার সেটা ডিডাক্ট করা হয়েছে অলরেডি। অর্থাৎ আমরা যে প্রথম যে 25 টাকা দিয়েছিলাম সেটার জন্য কোনো এন্ট্রি আমি এখনো করিনি, নো আদার এন্ট্রি বিং মেড। ওই 25 টাকার যে আপনার আউট অফ ডেট হয়ে গেছে, ব্যাংক টাকা দেয়নি, এগুলো আমি এন্ট্রি করি নাই, কিন্তু নতুন আরেকটা এন্ট্রি আমি করে ফেলছি ক্যাশ বইতে ওই 25 টাকার জন্য, কারণ চেকটা তো যেহেতু আউট অফ ডেট হয়ে গেছে তাকে আরেকটা চেক দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা। both check দুইটা, both checks were included in the total of unpresented check shown above. উপরে দেখেন আনপ্রেজেন্টেড চেক আছে, ওই ভিতরে এই চেক দুইটাও আছে, আনপ্রেজেন্টেড চেক আছে এখানে দেখেন, বাট নট ইয়েট বিন প্রেজেন্টেড। এই যে 500 500 টাকা আছে না, জি স্যার।
এই 500 টাকার মধ্যে ওই চেক দুইটা আছে। এই একটা চেক আছে যেটার মেয়াদ 25, যেটার মেয়াদ 6 মাস হয়ে গেছে, আর একটা নতুন চেক দিয়েছে। এটা ওই আউটস্ট্যান্ডিং চেকের মধ্যে দুইটা চেকই আছে। আবার এদিকে ক্যাশ বইতে অন্য এন্ট্রি দেওয়া হয়নি। অন্য এন্ট্রি বলতে এই যে আগের যে পুরান যে আমি ক্যান্সেল যেটা হয়ে গেছে 6 মাস পুরাতন হয়ে গেছে, ওইটার এন্ট্রি দেওয়া হয়নি, নতুন একটা চেক আবার ইস্যু করে দেওয়া হয়েছে। স্যার এখানে তো বলছে স্যার ইট ওয়াজ এন্টার্ড অ্যাগেইন। অ্যাগেইন বলতে বোঝার জন্য এটা বোঝায় না স্যার আগে একবার দেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, সেই জন্যই তো বলতেছি যে আগেরটা আগে একবার 25 টাকা দিয়েছি, আবারও এখন জি, 25 স্যার। টাকা ক্যাশ বইতে দিলাম। ইট ওয়াজ জি, স্যার। এন্টার্ড অ্যাগেইন ইন দ্য ক্যাশ বুক, আবারও ক্যাশ বইতে এন্টার্ড করছি 25 টাকা করে একটা চেক দিয়ে দিয়েছি। বাট Yes, স্যার। নো আদার এন্ট্রি বিং মেড, কিন্তু ওই এন্ট্রিটা দেওয়া হয়নি, আগের এন্ট্রিটা দেওয়া হয়নি। এবং লাস্টে বলছে চেক দুটোই আছে আউটস্ট্যান্ডিং চেকের ভিতরে। এবার বলেন কি হবে? স্যার 25 টাকা রিভার্স এন্ট্রি দিলে তো মানে মিলে যাচ্ছে ক্যাশ বুকে স্যার। আউটস্ট্যান্ডিং চেক স্যার 25 টাকা দুইটা চেক 50 টাকা মাইনাস হবে স্যার। ব্যাংক 50। চিন্তা করেন সবাই, তারপর আমি বলবো, আপনারা নিজেরা আগে একটু চিন্তা করেন। ঘটনাটা হলো প্রথমে একটা 25 টাকার চেক দিয়েছিল, চেকটার মেয়াদ 6 মাস হয়ে গেছে, ব্যাংক টাকা দেয়নি, কিন্তু কোম্পানি এটার কোনো এন্ট্রি করে নাই। এই হলো 1 নম্বর। 2 নম্বরে কোম্পানি আবার নতুন করে একটা 25 টাকার চেক ইস্যু করে দিয়ে দিয়েছে এবং লাস্টে এসে বলেছে দুইটা চেকই ব্যাংকের কাছে আছে আউটস্ট্যান্ডিং হিসাবে। স্যার তাহলে প্রথম এন্ট্রির জন্য আমার ক্যাশ বুকে 25 টাকা প্লাস হবে, প্রথম যেটা আপনি বললেন। জি, কি জন্য প্লাস হবে? স্যার যেহেতু প্রথমটা দিয়েছি কিন্তু ওইটার যে আমার মানে কি বলে রিফিউজ হয়েছে, মানে ব্যাংক যেহেতু টাকাটা দেয়নি সেহেতু ওই টাকাটা তো আমার বই থেকে মাইনাস করেছিলাম, ওটা তো পুনরায় প্লাস করা হয়। সেই জন্য তো প্লাস তো করবেন, একটা নাম দিতে হবে না, কি জন্য করবেন? স্যার তাহলে কালেক্টেড চেক আউট অফ ডেট। কালেক্টেড হবে কেন? এটা তো আপনি নিজের চেক। সরি ক্যান্সেল চেক স্যার, ক্যান্সেল Cancel চেক check. আউট অফ ডেট। ক্যান্সেল স্যার। ক্যান্সেল চেক, ক্যান্সেল চেকের জন্য আপনি 25 টাকা ক্যাশের সাথে অ্যাড করে নিলেন, ঠিক আছে, গুড। জি স্যার। তারপরে আর কি হবে? দ্বিতীয় চেকের জন্য স্যার দ্বিতীয় চেকের জন্য 25 টাকা মাইনাস করতে হবে স্যার আবার। এটা তো বলছি ইট হ্যাজ এন্টার্ড অ্যাগেইন ইন ক্যাশ বুক, যখনই ক্যাশ বইতে এন্ট্রি করছে অ্যাগেইন করেছে, সে তো নিশ্চয়ই এন্ট্রি দিয়েছে, আমাকে তো বলেনি যে এন্ট্রি ওটারও দেয়নি, সে তো বলছে নো আদার এন্ট্রি, অন্য এন্ট্রি দেয়নি, স্যার ব্যাংকেরটা হয় না ক্যান্সেলেরটা দেয়নি। পরেরটা আউটস্ট্যান্ডিং স্যার চেক তার মানে হচ্ছে ব্যাংকের আমার আউটস্ট্যান্ডিং ব্যাংকেরটা ঠিক চেকটা করতে হবে। হবে স্যার। স্যার তার মানে হচ্ছে আমার আউটস্ট্যান্ডিং চেক যে 500 টাকা বললেন ওইটার থেকে 25 মাইনাস যাবে নাকি? কারণ কি বলেন? স্যার কারণ এটা তাহলে Include আছে। রিডান্ডেন্সি হয়ে যাবে, রিডান্ডেন্সি ইনক্লুড আছে এটার ও, মধ্যে, আর আচ্ছা, যেহেতু আচ্ছা। প্রথমবার স্যার হচ্ছে আউট অফ ডেট 500 মধ্যে 25 আছেই, আবার ওখানে তাহলে অ্যাড হয়ে যাবে ওইটা। হ্যাঁ, তার মানে আউটস্ট্যান্ডিং চেকের মধ্যে একই চেক দুটো আছে, যেটা একটা ক্যান্সেল আর একটা নতুন চেক। তাহলে যেটা ক্যান্সেল হয়েছে, যেটা আউট অফ, হ্যাঁ আউট অফ ডেট হয়েছে, ওটা তো আর ব্যাংক দিবেই না, ওটা তো ব্যাংকে থাকা না থাকা সমান কথা, কাজে ওটা ব্যাংক থেকে, ব্যাংকের আউটস্ট্যান্ডিং যেহেতু আছে দুইটা, যেহেতু একবারে 25-50 আউটস্ট্যান্ডিং আছে, কাজে একটা তখন ব্যাংকের সাথে কি করতে হবে, ক্যান্সেল চেকটা ব্যাংক থেকে একটা আমি তো একবার 400 টাকা এখানে আপনার এই যে 500 টাকা তো একবার আমি মাইনাস করছি, জি স্যার ওইটার থেকে মাইনাস হবে 25। ওটা মাইনাস করা মানে অ্যাড করা, অ্যাড করা 25 টাকা অ্যাড করা। এই 500 টাকা মাইনাস 500 টাকা থেকে মাইনাস করা অথবা 25 টাকা অ্যাড করা, যেভাবে অ্যাড জানেন করে দেওয়া। জি স্যার। একই কথা অ্যাড স্যার। করতে হবে স্যার। তবে এখান থেকে মাইনাস করে দেখানি ভালো, তাহলে আউটস্ট্যান্ডিংটার ফিগারটা ঠিক থাকবে। আপনি ব্যাংকের সাথে অ্যাড করলে অঙ্ক মিলে যাবে, বাট আপনি আউটস্ট্যান্ডিং চেক কিন্তু এখানে তাহলে 500 টাকায় থেকে যাবে, দেখাবে। আর আপনি যদি এখান থেকে মাইনাস করেন তাহলে আউটস্ট্যান্ডিং চেক 475 টাকা দেখাবে, সেইটাই বেটার হবে। এবার সব ফিগার গুলা যোগ বিয়োগ করে
ব্যালেন্সটা বের করেন। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, যদি আরেকবার একটু বলতেন। কোনটা কোনটা বলেন? স্যার শেষ হয়েছে 25 টাকা স্যার, প্রথম অংশ বুঝতে পারছি, শেষের টুকু। প্রথম অংশটা ছিল যে ও কি করছে, ও মানে এখানে কোম্পানি ইস্যু করছে একটা চেক জহিরকে 25 টাকা, ঠিক আছে? সেই চেকটা 6 মাস পার হয়ে যাওয়ার পরে সে ব্যাংকে গেছে, ব্যাংক বলছে এটা আউট অফ ডেট, টাকা দেওয়া যাবে না। এবং ব্যাংক যেহেতু টাকা দেয়নি, তাহলে আমি যখন চেক ইস্যু করেছিলাম জহিরকে, তখন তো ক্যাশে মাইনাস করেছিলাম, সো দ্যাট এখন যেহেতু টাকাটা আউটডেট হয়েছে, এখন প্লাস করতে হবে। এটা হলো একটা। আরেকটা বলছে যে নতুন একটা চেক ইস্যু করে দিয়েছে, ইট ওয়াজ এন্টার্ড অ্যাগেইন ইন দি ক্যাশ বুক, ক্যাশ বই তো এন্ট্রি করছে, and no other entry being made, এই যে 25 টাকা ক্যান্সেল করছে সেটার এন্ট্রি সে করে না, এটা এন্ট্রি করতে হবে। কাজে আমি যে এই যে করলাম, ক্যাশে যোগ করলাম, এইটাই হলো ওই আদার এন্ট্রিটা। এখন আবার বলছে যে এই যে 25 টাকার এখন দুইটা চেক হয়ে গেছে, একটা ক্যান্সেল চেক আর একটা হলো নতুন চেক। এই দুইটা চেকই আছে উপরে যে আউটস্ট্যান্ডিং চেক আছে তার ভিতরে। তাহলে উপরে আউটস্ট্যান্ডিং চেক এই যে এক নম্বরে ছিল 500 টাকা, এইটার ভিতরে ওই 25 টাকার দুইটা চেক আছে। কাজে একটা হলো ক্যান্সেল আর একটা হলো নতুন। এখন আমরা এই 500 টাকা থেকে একটা ক্যান্সেল চেকেরটা মাইনাস করে দেব, তাহলে 475 টাকা থাকবে। আমরা সলিউশনে দেখলে আরো ক্লিয়ার হব। স্যার এটা মিলছে স্যার, কত হয়েছে? -50 স্যার, 50 টাকা স্যার দুটো। -50 মানে 50 টাকা মাইনাস ওভারড্রাফট স্যার 50 টাকা ওভারড্রাফট দুটো। ওভারড্রাফট। সবাই হয়েছে? স্যার একটা স্ক্রিনশটটা নিতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ স্ক্রিনশটটা নিতে চাচ্ছিলাম স্যার। নেন স্যার সলিউশন। জি স্যার, জি স্যার। নেন, এই যে এখান থেকে নেন। প্রথম এখানে তো আমি সংক্ষেপ করছি, উপরে কোম্পানির নাম টাম সব লিখতে হবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে 3 নাম্বারটা একটু স্যার যদি একটু দেখতেন স্যার। দাঁড়ান, উনি স্ক্রিনশটটা নিয়ে নিক। থ্যাংক ইউ স্যার। ওকে, বলেন এবার আপনি। 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটাতে স্যার যে এই সেভিংস অ্যাকাউন্টের স্যার এখানে বলছে কারেন্ট অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টের। এটা বলছে যে সাদিক আগেই ব্যাংকে বলে রাখছিল যে আমার যদি সাদিকের দুইটা অ্যাকাউন্ট ছিল ব্যাংকে, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। সাদিক বলে রাখছে যে কারেন্ট অ্যাকাউন্টে তো আসলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, ইন্টারেস্ট পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্ট। সেই জন্য সাদিক ব্যাংকে বলে রাখছে যে আমার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট হয় সেটা তুমি আমার কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিও। ব্যাংক দিয়েছে ঠিকই, কিন্তু সে দিয়েছে 5 তারিখে, পরবর্তী মাসের 5 তারিখ, কিন্তু আমরা তো করি 30শে জুনের অঙ্ক, দেশে জুলাইয়ের 5 তারিখে। তাহলে এখন ব্যাংক কি করবে, ব্যাংকে এটা এই 60 টাকা ব্যাংকে অ্যাড করতে হবে, তাই না? কারণ সে তো 5 তারিখে গিয়ে অ্যাড করছে, 5 তারিখে না, 30 তারিখের মধ্যেই অ্যাড করতে হবে। তো তাই ব্যাংকের সাথে যোগ করতে হবে। আর এখানে বলছে দিস অ্যামাউন্ট ওয়াজ ক্রেডিটেড, ক্রেডিট মানে পেমেন্ট সাইড ইন দ্য ক্যাশ বই, ক্যাশ বইয়ের পেমেন্ট সাইডে কোম্পানি পোস্টিং দিয়েছে। তো 60 টাকা যে ইন্টারেস্ট, এটা তো ব্যাংক এই কোম্পানি পেয়েছে, তার পাইলে তো হবে ডেবিট, কিন্তু সে করছে ক্রেডিটে পোস্টিং দিয়েছে, তাহলে ভুল করছে 60 টাকা। সেজন্য আমরা 120 টাকা ব্যাংকে আবার যোগ করে ফেলছি, 60 × 2। বুঝেছেন এবার? ওকে, তাহলে আমরা এইবার জার্নালগুলো করে ফেলি ক্যাশ বই থেকে থেকে।
ক্যাশ বই দেখে দেখে সবাই জার্নালগুলো করে ফেলেন। বলেন ব্যাংক স্যার ক্যাশ ডেবিট 345, জি ক্রেডিট হচ্ছে ইন্টারেস্ট রিসিভ 120 টাকা, ডিভিডেন্ড রিসিভ ইন্টারেস্ট রিসিভ বলবেন না, ইন্টারেস্ট ইনকাম বলবেন। ইনকাম ডিভিডেন্ড ইনকাম ইন্টারেস্ট ইন্টারেস্ট ইনকাম ইন্টারেস্ট ইনকাম 120, ডিভিডেন্ড ইনকাম 200 200, তারপরে হ্যাঁ 25 টাকা কি হবে? এটা অ্যাকাউন্ট পেয়েবল আর কত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়াবেল, কারণ চেক দেই আমরা অ্যাকাউন্ট পেয়াবেল কে। বুঝেছেন সবাই? আমরা চেক দেই অ্যাকাউন্টস পেয়াবেল কে, চেক পাই অ্যাকাউন্টস রিসিভেবল এর কাছ থেকে। সো দ্যাট 345 টাকা ক্যাশ ডেবিট, আর সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট পেয়েছি 120, সেই জন্য বলবো ইন্টারেস্ট ইনকাম 120, তারপর বলবো ডিভিডেন্ড ইনকাম 200, তারপর বলবো অ্যাকাউন্টস পেয়াবেল 25। এরপরে আবার ক্যাশ ক্রেডিট হবে 95, সেখানে কি হবে বলেন? ব্যাংক চার্জ ডেবিট 35, তারপরে পেয়েবল ডেবিট 50, স্যার স্যার আন্ডার কাস্ট কিভাবে? এখানে ব্যাংক ক্রেডিট আছে 95, আমরা করব 85, 95 করব না, কারণ এই যে যোগফল কম নামানো আর বেশি নামানো এর এগেইনস্টে কিন্তু কোনো জার্নাল হয় না। ও যোগ করতে ভুল করছে, কিন্তু এটা তার সে কোনো জার্নাল দেয়নি। যোগ করতে যোগ বেশি লেখা বা কম লেখে এটা সে নিচে জাস্ট নামাইছে, 100 জায়গায় 90 লিখেছে, কিন্তু এর এগেইনস্টে তো সে তো কোনো জার্নাল করে নাই। সো দ্যাট আমরা কোনো জার্নাল করব না, আমরা শুধু করব এই ব্যাংক চার্জের জার্নাল আর করব 50 টাকার জার্নাল করব। স্যার আমরা কি সেই ক্ষেত্রে নো এন্ট্রি লিখবো? 90 লিখবেন, জি ওকে স্যার। 90 রিকোয়ার্ড লিখবেন, কারণ এটার জন্য কোনো এন্ট্রি দরকার হয় না। তাহলে ব্যাংক চার্জ হলো ডেবিট, আর 50 টাকা কি? অ্যাকাউন্ট রিসিভেবল। রাইট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 50 টাকা, ব্যাংক চার্জ ডেবিট 35 টাকা, ক্যাশ ক্রেডিট হবে 85 টাকা। Right. এই যে আমরা তিনটা ব্যাংক স্টেটমেন্ট করলাম, ব্যাংক রিকনসিলিয়েশন করলাম আন্ডার কারেক্টেড ব্যালেন্স মেথডে, সবাই কি বুঝেছেন? ইনশাআল্লাহ। ওকে, এখন যদি কোশ্চেনে এসে যায় সিঙ্গেল মেথডে, আমরা এটা করতেছি ডাবল মেথড বা কারেক্টেড ব্যালেন্স মেথড অথবা 2 সেকশন ব্যালেন্স মেথড। এবার যদি আসে 1 সেকশন ব্যালেন্স মেথড অথবা কারেক্টেড সিঙ্গেল ব্যালেন্স মেথড, সেক্ষেত্রে আমরা কিভাবে করব অঙ্কটা? কেউ বলতে পারবেন? মানে স্যার তখন কি স্যার একটা হবে অনলি ক্যাশ বুক বা ব্যাংক বুক? সেজন্য তো বলেছে যে 1 সেকশন বা সিঙ্গেল ব্যালেন্স মেথড, অর্থাৎ সেখানে একটু ভালো করে দেখবেন যে কি বলছে। অর্থাৎ আমরা সিঙ্গেল ব্যালেন্স অথবা 1 সেকশন ব্যালেন্স মেথডে আমরা করব কি, আইদার ক্যাশ ব্যালেন্স থেকে ব্যাংক ব্যালেন্সে যাব অথবা ব্যাংক ব্যালেন্স থেকে ক্যাশ ব্যালেন্সে আসব। সাধারণত দুইটা বলে না, একটা বলে।
তুমি ক্যাশ ব্যালেন্স ধরে ব্যাংক ব্যালেন্স মিলিয়ে ফেলো, অথবা ব্যাংক ব্যালেন্স ধরে ক্যাশ ব্যালেন্স মিলিয়ে ফেলো, সো দ্যাট আমরা এতক্ষণ যে কনসেপ্টে করেছি ওটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন কনসেপ্টে করতে হবে। আপনাকে প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। যদি আমি ক্যাশ বই থেকে ব্যাংকে যাই তাহলে আমি ক্যাশে কি করেছিলাম আর ব্যাংকে কি করেছিল, আবার ব্যাংক থেকে যদি আমি ক্যাশে যাই তাহলে ব্যাংক কি করেছে, ক্যাশ কি করেছে, তার উল্টা এন্ট্রি দিতে হবে। যেমন এখানে ধরেন একটা এই যে ব্যাংক চার্জ আছে, এই যে ধরেন একটা ব্যাংক চার্জ আছে, এই যে 4 নম্বরটা। এখন আমাকে যদি বলে যে তুমি ব্যাংক ব্যালেন্স ধরে ক্যাশ বই মিলিয়ে ফেলো, তাহলে আমার শুরু করবো কোন ব্যালেন্স থেকে? আমাকে বলছে যে ব্যাংক ব্যালেন্স থেকে ক্যাশ ব্যালেন্সে যাও, তাহলে আমি শুরু করব কোন ব্যালেন্স থেকে? ব্যাংক ওভারটা 35 থেকে। ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করবো। আমাকে বলছি যে ব্যাংক ব্যালেন্স থেকে ক্যাশ ব্যালেন্সে যাও, অর্থাৎ এখানে ব্যাংক ব্যালেন্স আছে 35, এই 35 ধরে শুরু করে আমাকে 300 টাকা যেতে হবে। এটাকে বলে ব্যাংক টু ক্যাশ। আর যদি বলতো যে ক্যাশ টু ব্যাংক, তাহলে এই 300 টাকা দিয়ে শুরু করে 35 টাকায় আমাকে আসতে হইতো। দিস ইজ কল্ড সিঙ্গেল ব্যালেন্স মেথড অথবা ওয়ান সেকশন ব্যালেন্স মেথড। সাধারণত একটু কম আসে, তারপর আমরা শিখে রাখাই ভালো। তাহলে প্রথমে দেখবেন যে কোশ্চেনে কি চাচ্ছে, সে কি চাচ্ছে যে 300 টাকা থেকে 30 টাকা যাও, নাকি 35 টাকা যাও, নাকি 35 টাকা থেকে 300 টাকা যাও, এটা আগে বুঝতে হবে। যদি এখানে বলে যে ব্যাংক থেকে তুমি ক্যাশে যাও, তাহলে ব্যাংক ব্যালেন্স আছে 35, এখান থেকে আমি যাব 300 টাকায়, সেই ক্ষেত্রে ব্যাংক চার্জ, এখানে বলছে ব্যাংক চার্জ আছে 35 টাকা, তাহলে ব্যাংক চার্জ মানে কি ব্যাংক মাইনাস করেছে, তাই না? জি স্যার, ব্যাংক মাইনাস করছে। হ্যাঁ, তাহলে আমি যদি ব্যাংক থেকে ক্যাশে যাই, ক্যাশে তো মাইনাস করে নাই, জি স্যার। করে নাই, তাহলে আমার ক্যাশ ব্যালেন্স যদি আমাকে মিলেইতে হয় 300 টাকা, তাহলে এখানে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করতে হবে না মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। যোগ করতে হবে স্যার ব্যাংকের সাথে যোগ করতে হবে। যোগ করতে হবে, রাইট। কারণ ব্যাংক তো আগে মাইনাস করছি একবার, করতে একবার। জি স্যার। ব্যাংক তো আগে মাইনাস একবার করছে, এখন ক্যাশ তো মাইনাস করে নাই, কাজে ক্যাশের সাথে আমার মিলাইতে হলে ব্যাংকে আবার যোগ করতে হবে। যেহেতু ব্যাংক মাইনাস করেছে এই জন্য ব্যাংকে যোগ করতে হবে এখন, কারণ ক্যাশে তো যোগ মাইনাস করে নাই, আমার তো 300 টাকা গিয়ে মিলাতে হবে। আবার যদি উল্টা বলে যে এই ক্যাশ থেকে তুমি ব্যাংকে যাও, তাহলে এই ক্যাশের থেকে 300 টাকা থেকে যদি আমি 35-এ আসি, তখন ব্যাংক চার্জ কি করতে হবে? বাদ দিতে হবে স্যার। বাদ মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। কাজে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করে আপনি 300 টাকা থেকেও 35 টাকা আসতে পারবেন। এইটাই আবার বাসায় বা এই 3টে অঙ্ক যে আমরা করেছি, 3টা অঙ্কই আপনারা সবাই আবার সিঙ্গেল ব্যালেন্সের চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। অর্থাৎ এই 300 টাকা থেকে 35 টাকা আসা, অথবা 35 টাকা থেকে 300 টাকা যাওয়া। দেখেন আমি যখন 35 থেকে 300-তে আসছি, তখন কিন্তু এটা ব্যাংক চার্জটা আমি আবার যোগ করেছি, কারণ ব্যাংক আগে মাইনাস করছিল, এই জন্য ব্যাংকে আবার যোগ করে নিলাম। কারণ ক্যাশ মাইনাস করে নাই, ক্যাশ মাইনাস করে নাই, ব্যাংক মাইনাস করছে, এই জন্য ব্যাংকে আবার যোগ করে নিলাম। এইভাবে সবসময় ভাববেন, তাহলে দেখবেন মিলে গেছে। স্যার এখানে কি শুরুটা এইভাবে লিখবো স্যার, ব্যালেন্স অ্যাজ পার? হ্যাঁ, শুরু একই রকমের, যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এই 35 টাকা লিখবেন। লাস্টে যেটা বের হবে সেটা বের হবে 300 টাকা, সেটা লিখবেন 300 টাকা মানে ব্র্যাকেট 300 টাকা, সেখানে লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক মাইনাস 300 টাকা। লাস্টে যে ফিগারটা আসবে সেটা আসবে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। যেমন মনে করেন এই যে 2 নম্বর, এখানে বলছে চেক রিসিভ এমন টাকা, বা আমরা এইটাই ধরি 1 নম্বর। এখানে বলছে যে 500 টাকা আউটস্ট্যান্ডিং আছে। আমরা এখানে কি করছিলাম, আমি ধরেন ব্যাংক থেকে ক্যাশে যাই, ধরেন ব্যাংক থেকে আমি ক্যাশে যাচ্ছি, ব্যাংক থেকে ক্যাশে দিক যাচ্ছি,
ক্যাশ তো 300 টাকা, তার মানে এটা কিন্তু ক্যাশে কি করছিল, মাইনাস করছিল না প্লাস করছিল? মাইনাস have been entered in the cash book, ক্যাশ বইতে মাইনাস করছে, কিন্তু মাইনাস করার পরে 300 টাকা আছে, তো আমি তো 300 টাকার দিকে যাচ্ছি, তাহলে এই যে ব্যাংকে যে 35 টাকা, এই 35 টাকা কিন্তু মাইনাস করে হয়েছে না মাইনাস ছাড়া হয়েছে? মাইনাস করার পরে হয়েছে স্যার, তাহলে এটা যোগ করতে হবে। ব্যাংক মাইনাস করছে, এটা এই 500 টাকা ব্যাংক মাইনাস করছে? স্যার ব্যাংক তো মাইনাস করেনি। করে নাই, কিন্তু ক্যাশ বই তো মাইনাস করছে, মাইনাস করার পরে 300 টাকা হয়েছে। আমি তো এই 35 টাকার থেকে আমি যাচ্ছি 300 টাকার দিকে, কাজে ক্যাশ বইতে মাইনাস করেছে, ব্যাংক মাইনাস করে নাই, সো দ্যাট ব্যাংকে মাইনাস করতে হবে। এইভাবে প্রত্যেকটা এন্ট্রি চিন্তা করে 35 থেকে 300 টাকা মিলান যাবে, আবার 300 থেকেও 35 টাকা মিলান যাবে। কোশ্চেনে দেখবেন যে কোনটার থেকে যেতে বলছে, ব্যাংক ব্যালেন্স টু ক্যাশ ব্যালেন্স নাকি ক্যাশ ব্যালেন্স টু ব্যাংক ব্যালেন্স। এবং যদি স্টার্ট হয় ব্যাংক ব্যালেন্স থেকে, সেক্ষেত্রে ক্লোজিংটা হবে ক্যাশ ব্যালেন্স, লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আর যদি ক্যাশ ব্যালেন্স থেকে শুরু হয়, তাহলে লাস্টে বের হবে ব্যাংক ব্যালেন্স, সেটা লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। যদি এরকম মিলে যায় তাহলে বুঝবেন যে অঙ্কটা হয়ে গেছে। স্যার একটু এই ম্যাথটা স্যার জার্নাল এন্ট্রিটা একটু স্ক্রিনশট নিব স্যার, হ্যাঁ? লাস্টে ম্যাথটা স্যার, হ্যাঁ? জার্নাল এন্ট্রিটা স্ক্রিনশট নিব স্যার। জার্নাল এন্ট্রি স্ক্রিনশট নেবেন? জি স্যার। না, এটা জার্নাল এন্ট্রি করা হয়নি এখানে। আচ্ছা স্যার। স্যার বুঝতে পেরেছেন? স্যার বলুন। আমার জার্নাল এন্ট্রি ঠিক হলো, বাট অ্যামাউন্টে যদি ভুল হয় বা মিসিং হয় সেক্ষেত্রে? জার্নালে অ্যামাউন্ট ভুল হবে? না না, আমার জার্নাল এন্ট্রি ঠিক আছে, বাট অ্যামাউন্ট দিতে আমার ভুল হইলো। সেটাই তো বলতেছি, জার্নালের অ্যামাউন্ট। জি স্যার, জার্নালের অ্যামাউন্ট। তাতে আপনার ডেবিট ক্রেডিট মিলবে না, ওকে স্যার। তাহলে তো আপনার কাছেই ধরা খাবে, ডেবিট ক্রেডিট তো মিলবে না। আর কোন কোশ্চেন? নো কোশ্চেন। নো কোশ্চেন। সিঙ্গেল মেথড বুঝেছেন? না স্যার, মোটামুটি ম্যাথ দেখতে পারবো। প্র্যাকটিস করবেন, এই যে 3টা অঙ্ক করা হয়েছে এই 3টা নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে স্যার নেক্সট ক্লাসে কি একটা সিঙ্গেল মেথডের অঙ্ক করা যাবে স্যার? না, স্যার, আমরা অলরেডি ক্যাশ আপনার অন্যান্য সেশনে আমরা ব্যাংক এডুকেশনের 2টা ক্লাস করি, আপনাদের এই সেশনে 4টে ক্লাস হয়ে গেছে, কাজে নেক্সট আমার চ্যাপ্টার গুলা হয়ে যাবে, টাফ হয়ে যাবে, সেই জন্য আমি আর সময় নিতে চাচ্ছি না। এটা একদম ইজি। আপনারা এই যে এখানে 3969 থেকে আপনি চলে আসবেন 4150-এ, অথবা 4150 থেকে চলে যাবেন 3969। এইটা হলো সিঙ্গেল ব্যালেন্স মেথড। আপনি শুরু করবেন যদি এইটা দিয়ে, তাহলে আপনার ক্লোজিং ব্যালেন্স হবে এইটা। আপনি যদি শুরু করেন এইটা দিয়ে, আপনার ক্লোজিং ব্যালেন্স হবে এইটা। এই মাথায় রেখে এতক্ষণ যা যোগ বিয়োগ করেছেন, আমি তো 2-3টা এন্ট্রি বললামই, এইভাবে করবেন বুঝে বুঝে। এই যেমন ব্যাংক সার্ভিস চার্জ আছে, এটা ব্যাংক থেকে মাইনাস করছি, ক্যাশ থেকে মাইনাস করি নাই, কারণ আমি কি ব্যাংক থেকে ক্যাশে যাব নাকি ক্যাশ থেকে ইসে আসবো, ব্যাংকে আসবো। আমি যদি ক্যাশ থেকে ব্যাংকে যাই, তাহলে ক্যাশ ব্যালেন্সে কিন্তু আমি মাইনাস করি না, কিন্তু ব্যাংক ব্যালেন্স মাইনাস করছি, সেই ক্ষেত্রে কিন্তু আবার ক্যাশ থেকে মাইনাস করতে হবে। একটু আগে বলছি ব্যাংকে যোগ করতে হবে, যেহেতু ব্যাংক থেকে গিয়েছি ক্যাশের দিকে, সেই জন্য বলছি যে এটা ব্যাংকে যোগ করতে হবে। আর এখন আবার উল্টা কথা বললাম, যেহেতু বলছি যে আপনার ক্যাশ ব্যালেন্স থেকে ব্যাংক ব্যালেন্সের দিক যেতে হবে, তাহলে ব্যাংক ব্যালেন্সে যে এই 4150, এইটা তো ব্যাংক চার্জটা বাদ দিয়ে এই 4150, সেই জন্য আমাকেও ক্যাশ ব্যালেন্স থেকে মাইনাস করতে হবে। এইভাবে চিন্তা করে করে মাইনাস আর প্লাস করবেন, মিলে যাবে। স্যার ক্যাশ ব্যালেন্স থেকে ব্যাংক ব্যালেন্সে যাওয়া যেটা, এটা কি সিঙ্গেল মেথড? এটাই সিঙ্গেল ব্যালেন্স মেথড, অথবা ওয়ান সেকশন
ব্যালেন্স মেথড। সেক্ষেত্রে স্যার প্রথমে শুরু হবে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। সেটা আমি বলতে পারি না, সেটা কোশ্চেনে যেভাবে বলা থাকবে। আচ্ছা ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বই হতে পারে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক ব্যালেন্স হতে পারে। আজকের ক্লাস এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে ফিক্সড অ্যাসেটের নিয়ে শুরু করব। আর ব্যাংক রিকনসিলিয়েশনের সিঙ্গেল ব্যালেন্স মেথডটা আপনারা প্র্যাকটিস করবেন, যে কোনো একটা করলে আপনারা বুঝে ফেলবেন। নরমালি কোশ্চেনে আসে না, তারপর একটু প্র্যাকটিস করে রাখা আর কি। আর আগামীকালকের ক্লাসটা মোস্ট প্রবাবলি আপনার 10টায়, সকাল 10টায় হবে। আপনারা নোটিশ পেয়ে যাবেন বা মেইল পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার।